আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আপনারা জানেন আপনাদের সাথে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে কথা বলি। বেসিক্যালি আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি, আলাপ করি, কোথায় কী হচ্ছে সেগুলো নিয়ে আপনাদেরকে আপডেট রাখার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন ওবায়দুল কাদের গত সরকারের সড়ক এবং পরিবহন মন্ত্রী যিনি ছিলেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি ছিলেন, এখনও যিনি আছেন, তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন ইন্ডিয়ান একটা দৈনিকের সাথে। আবার খুলনার একজন এমপি রেজাউল করিম, তিনিও মনে একটা সাক্ষাৎকার দিয়েছেন। তারা তাদের লোমহর্ষক পালিয়ে যাওয়া যে কাহিনী সেটা তারা বর্ণনা করেছেন। ওবায়দুল কাদের এবং রেজাউল করিম দুজনেরই কাহিনী মোটামুটি একরকম। তারা মোটামুটি সংসদ ভবন এলাকা থেকে কীভাবে তারা পালিয়ে গিয়েছিলেন, কীভাবে তারা জনতার সাহায্য নিয়ে, কীভাবে তারা বাংলাদেশের আনাচে কানাচে নানা জায়গাতে প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে তারা ভারত পার হয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে রেজাউল করিম তিনি সম্ভবত অস্ট্রেলিয়া গিয়েছেন, আর ওবায়দুল কাদের এখনও ইন্ডিয়াতে আছেন। ওবায়দুল কাদের যেটা বলেছিল, সে 5 ঘন্টার মতো তার বউর সহ কোনো একটা বাথরুমে লুকিয়েছিল। পরবর্তীতে যারা ছাত্র আন্দোলনকারী ছিল তাদের সাহায্য নিয়ে ড্রেস পরিবর্তন করে কী করেছিল, তারা অসুস্থ রোগী সেজে কোনো হসপিটালের করেও তারা ধীরে ধীরে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নানাভাবে তারা কী করেছে, বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। ওবায়দুল কাদের বলেছিল যে সে 3 মাস বাংলাদেশে ছিল, আন্দোলন সংগঠন করার চেষ্টা করেছিল। পরবর্তীতে দেখেছে যে খুব বেশি সুবিধা করতে পারবে না, সেই জন্য সে পরে ইন্ডিয়া পার হয়ে গিয়েছে। রেজাউল করিম যেটা বলেছে, সে বসুন্ধরার একটা বাসায় উঠেছিল ন্যাম ফ্ল্যাট থেকে এবং পরবর্তীতে সেখানে তাকে আওয়ামী লীগের কোনো একটা উপজেলার ছাত্র দলের নেতা তাকে ট্র্যাক করে তার কাছে নানা রকমের অপহরণ করার চেষ্টা করে ক্ষতিপূরণ দাবি করে 10 কোটি টাকার মতো, যেটাকে বলে আর কি, টাকা পয়সা দাবি করে। পরবর্তীতে সে কোনো একজন হুন্ডা চালকের মধ্য দিয়ে তিনি কি করেছেন, বর্ডারে গিয়ে নানা রকমের প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে একটা মানে একদম ময়লা ডোবার মধ্য দিয়ে নাকি তিনি 4 ঘন্টা দাঁড়িয়েছিলেন, তারপরে ইন্ডিয়ার পার হয়ে গিয়েছিলেন। সেখানে তিনি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গেছে, ওরকম কোনো একটা পরিবারের সাহায্য নিয়েছেন। ইন্ডিয়াতে কলকাতাতে গিয়েছেন, কলকাতাতে অনেক দিন ধরে ছিলেন, বারান্দাতে ছিলেন, কিন্তু যারা ছিল কলকাতাতে তাকে সাহায্য করেছে, তাদের অনেক বেশি, তাদের যেটাকে বলে আর কি, হয়তো সামর্থ্য নাই কিন্তু চেষ্টা করেছে। কিন্তু এটাও তো সত্য যে এই যে ওবায়দুল কাদের এবং রেজাউল করিম, এদের আবার অনেক শত্রুও আছে। কারণ এরা ঠিক আছে জননেতা ছিল, কিন্তু এটা তো ভোটের মাধ্যমে নির্বাচিত না। এদের সুবিধাভোগী কী ছিল, কাউকে না কাউকে তো উপকার করতে হয়, এবং উপকারগুলো নর্মালি কারা মনে রাখে, যারা গরিব, যার সহায় সম্বল কম, তাকে আপনি যাই কিছু দিবেন সেটা দিয়ে সেই সন্তুষ্ট থাকবে। কিন্তু একজন বড়লোক মানুষ, তাকে আপনি যাই কিছু দেন সেটা তার কাছে কোনো কিছুই মনে হবে না, সে আপনার কোনো রকমের কৃতজ্ঞ থাকবে না। তাহলে যে ওবায়দুল কাদের এবং রেজাউল করিমের পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে নানা রকম সাহায্য পাওয়ার যে গল্পগুলো আমরা শুনলাম, সেই গল্পগুলো থেকে আমাদের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে গরিব জনগোষ্ঠী, বাংলাদেশের যারা মেহনতি মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যাদের সহায় সম্বল একদমই নাই, তারা এখনও মানুষ আছে। তারা এক কলমের চেকে 660 টাকা মেরে দেয় না, তারা 5 বছরের জন্য ট্যাক্স মকুফ করে নেয় না, তারা নিজেদের জন্য লাইসেন্স নেয় না, তারা মানব পাচার করে না। তারা কি করে, তারা 2 বেলা 2 মুঠো খেতে পারলেই তারা ফি আমানিল্লাহ বলে, তারা আল্লাহ শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ বলে। লোভী মানুষ বাংলাদেশকে 55 বছর খেয়েছে, সামনে কতদিন ধরে খায়, 10 মাস তো দেখতে পাচ্ছি তারা কীভাবে কী করছে, নতুন বন্দোবস্ত তৈরি করছে। আমরা দেখতে পেয়েছি ছাত্র সমন্বয়করা কেউ 400 কোটি টাকা মারে দেয়, কেউ 300 কোটি টাকা মারে দেয়, কেউ 200 কোটি টাকা মেরে দেয়, তাও 2-3 মাস সময়ের মধ্যে। তাহলে রাজনৈতিক দল থেকে এরা কত হাজার গুণ বেশি করে লুটপাট করছে সেটা সময় আমরা দেখতে পাবো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা একটা ব্যানারে কথা বলি, যারা জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, যেখানে আমার কথা, আপনার কথা, আমাদের কথা বলি। আমরা কোটা আন্দোলনে ছিলাম, বিএনপি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম, আমাদের সাথে অংশী হওয়ার আমন্ত্রণ চাপ।